সালাম আলাইকুম। যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। সচিবালয়ে আগুন নিয়ে অনেকেই অনেক কিছু করতেছে, এটা তো একবার এখন সেন্সিটিভ ব্যাপার। এইটা নিয়েই ব্রেকিং নিউজ এবং সব কিছু হচ্ছে, এই হইলে এই হইতো, এই হইলে এই হইতো, কতজন কত কিছু করতেছে। ইউটিউবাররা ইউটিউব করতেছে, মেসেজে পোস্ট দিচ্ছে, তো আমি কোনো কিছু বলি নাই। তো আমি ওইটা বলবো না, আমি শুধু আমার ভাবনা থেকে বলবো ভবিষ্যতের সাবধানতার জন্য। যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, কেন হয়েছে, কি হয়েছে জানি না, তদন্ত আদালত কদ্দূর বের করে আনতে পারে। কিন্তু যেমন মনে করেন অনেক কিছুই, এই যে অনেক টক শোতে লোকজন বলছে বা বিভিন্ন ইউটিউবাররাও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আলোচনা হয়েছে। তো এইসব আলোচনা এবং যারা বিশিষ্ট চিন্তাবিদ, সুশীল সমাজের লোকজন কথাবার্তা বলে, এখান থেকে সব কিছু তো ফেলে দেওয়ার মতো না, কিছু তো আমলে নেওয়া উচিত। যেমন আমিও সবার সাথে সুর মিলিয়ে এই ধরনের বলেছিলাম, যেমন যারা আগের সরকারের পদায়ন করা বিভিন্ন জায়গাতে, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। বাট আজকে এই 5 মাসের মতো হয়ে যাচ্ছে, সরানো হয় নাই। তারপরে মনে করেন আমি নিজেই বলেছিলাম এবং এটার উপর আমি একটা আর্টিকেলও লিখেছি যে আমাদের দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পর্শকাতর জায়গাতে, অফিস আদালতে, স্থাপনায় বিদেশি নাগরিক, আমি বলতে চাই বিদেশি নাগরিক, বিশেষ করে ভারতীয় নাগরিক বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করতেছে। তো এবং আরও যদি স্পেসিফিক্যালি আমি বলি, যেসব জায়গায় মনে করেন ওই যে শেখ হাসিনার ছেলে পলককে নিয়ে, আইটি মিনিস্টার ছিল পলক, তাকে নিয়ে ওই যে ডিজিটালাইজ করার জন্য যে টাকা মারছে, ওইগুলো হালাল করার জন্য ওরা বিভিন্ন জায়গায় যে অফিস করছে, ওইগুলোতে যে সার্ভার রুম বা ইয়ে আছে, ওখানে আপনি দেখবেন বিভিন্ন জায়গায়, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য প্লেস, যে ভারতীয় নাগরিক ওখানে কর্মরত আছে। তো এইভাবে মনে করেন সব জায়গায় যদি আপনি ওই যে কথা বলে না, ভূতের ভিতরে যদি, সর্ষের ভিতরে যদি ভূত রেখে দেন, তাহলে তো এই ধরনের আপদ বিপদ ঘটতেই থাকবে এবং এটা আপনি এটা কোনোভাবেই প্রিভেন্ট করতে পারবেন না। তো আমাদেরকে সাবধানতা তো নিতে হবে। এখন মনে করেন সরকারে আসার পর সরকারের ভিতরে সবাই রাষ্ট্র পরিচালনা কাজে বা বড় ধরনের কোনো প্রশাসনিক বা ব্যবস্থাপনার অভিজ্ঞতা নাই। তো সবাই শিক্ষিত লোক, যার যার ক্ষেত্রে সফল লোক, ব্যক্তিত্ব। কিন্তু আমার কথা হচ্ছে এর মাঝে যারা এর ভিতরে ঠিকমতো কাজকাম করতে পারতেছে না এবং তাদের কথাবার্তা, আচরণ এবং দে হ্যাভ বিন রিভিল, বা তারা সমালোচিত হয়ে গেছে, অলরেডি বিতর্কিত হয়ে গেছে যে ভারত ঘেঁষা বা ভারতের এজেন্ডা পুরো করার কাজে কাজ করতেছে, এই ধরনের লোকজন, আমার মনে হয় তাদেরকেও সরানো হয় নাই। তো এই ধরনের ভুল ধরতে গেলে অনেক ভুলই হবে, বাট আই এম ভেরি পজিটিভ। আমার কথা হচ্ছে যে এই ধরনের একে অন্যকে দোষারোপ না করে, এইটা করছে, এইটা করছে, এইটা করলে এইটা হয়তো, এইসব না করে এখন ঘটনা যা ঘটার ঘটে গেছে। আমাদের দেশে আরও অনেক স্পর্শকাতর স্থাপনা আছে, অফিস আদালত আছে। তো এগুলোতে যাতে এই ধরনের স্যাবোটাজ বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে না পারে, তার জন্য আমাদের মানে কঠোরভাবে সাবধানতা অবলম্বন করা উচিত এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া উচিত। যেমন মনে করেন আমি যেটা বলবো যে এই ঘটনার সাথে জড়িত সচিবালয়ে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্যর্থতার জন্য, আমি তো নিরাপত্তা প্রদানে ব্যর্থতার জন্য, এই ধরনের ঘটনা ঘটার জন্য আমার তো মনে হয় উপদেষ্টার রাইট অ্যাওয়ে হি শুড রিজাইন, তার ব্যর্থতার জন্য। এখন অন্যকে দোষ দিয়ে তো লাভ নাই। তারপর হচ্ছে ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল, ওদেরকে আমি জানি হয়তো ওদেরকে ধরা হয়েছে, রাউন্ড দেম আপ,
সবগুলোর আটকাইয়া জিজ্ঞাসাবাদ করেন, বের হয়ে যাবে যদ্দূর বের হওয়ার। এছাড়াও সিসিটিভিগুলো কদ্দূর আছে, কী অবস্থায় আছে আল্লাহ জানে, ওগুলো থেকেও হয়তো কিছু ফুটেজ পাওয়া যাবে, কিন্তু যদ্দূর পাওয়া যায় তার উপর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সামনে কি করা উচিত, এবং এইটাতে যদি বিলম্ব করা হয় তাহলে আমি বললাম যে এর থেকে হয়তো আরও বেশি ক্ষতিকারক নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেন এই যে ইরানে বিপ্লব, তারপরে কিউবাতে বিপ্লব, ফ্রান্স বিপ্লব, তারপর মনে করেন কোথায় যেন, তো এই ধরনের বড় বড় বিপ্লব যেগুলো হয়েছে, ইভেন কি এই যে টার্কিতে এরদোয়ানের সময় যেই কুট বিপ্লবটা হওয়ার চেষ্টা করছিল, সব বিপ্লবে 10,000, 20,000, 70,000, 50,000 পর্যন্ত লোকজনকে ছাঁটাই করে দিছে রাইট এওয়ে। বিপ্লবের বিরোধী, দেশের স্বার্থ বিরোধী যেসব লোকজন বিভিন্ন জায়গায় অবস্থানে কাজ কর্মরত আছে, এদেরকে সরাই দিতে হবে। এখন আপনারাও, আমি প্রথম দিন যে জিনিসটা বলতে শুরু করছিলাম যে অভিজ্ঞতা নাই বলে রাষ্ট্রযন্ত্র পরিচালনার আপনাদের যদি নমনীয়তা প্রকাশ পায় আপনাদের কর্মকাণ্ড, হ্যাঁ এত লোক কেমনে বের করবো, কেমনে কাজ চলবে, আরে না, আপনারা জানেন না, আপনারা ইতিহাস জানেন, সব ইতিহাস আপনারা জানেন না। রাষ্ট্র পরিচালনার কাজে এই ধরনের কোনো বিপ্লব ঘটলে বিপ্লব বিরোধী যারা লোকজন থাকে এবং যাদের এগেনস্টে বিপ্লব করা হয়েছে ওই সরকারের বা ওই দলের লোকজনকে ক্লিনজিং করা হয়, পরিষ্কার করা হয়, শুদ্ধি অভিযান চালানো হয়। আমাদের দেশে এটা হয় নাই। কারণ এটা না হওয়ার আরেকটা কারণ আছে যে এই ধরনের কঠোর পদক্ষেপ নিলে আমাদের নোবেল বিজয়ীর যদি নোবেলের কোনো অসুবিধা হয়ে যায়, মানে ওনার নোবেল বিজয়ীর আচরণ বহির্ভূত কাজ হয়ে যাবে। এটা আমি মনে করতেছি। নাইলে কেন? উনি জানেন না ইতিহাস? ফ্রেঞ্চ রিভলিউশন, টার্কি রিভলিউশন এবং অন্যান্য দুনিয়ার অন্য জায়গায় যত রিভলিউশন এসে বিপ্লবের পরে কি ধরনের পরিষ্কার করা হয়, শুদ্ধি অভিযান চালানো হয়। আমাদের দেশে শুদ্ধি অভিযান হয়েছে আপনারা আমাকে বলেন, পুলিশে বলেন, সশস্ত্র বাহিনীতে বলেন, তারপরে এই আমলাদের মাঝে বলেন, কোথাও শুদ্ধি অভিযান হয় নাই। তো না হলে তো হবে। এই কথাটা সবাই বলছে, সবাই চিৎকার করতেছে, গলা ফাটাই ফেলছে পুরা দেশে, কেউ শুনে নাই। এবং আমি বলবো প্রধান কারণ হচ্ছে আজকে সচিবালয়ে এটা হওয়ার ওয়ান অফ দিস কারণ। সচিবালয়ে যারা বসে আছে, এই যে আন্দোলন করতেছে, উস্কাই দিচ্ছে নিজেদের ফায়দা লুটার জন্য, ওদের ভিতরের লোক। এবং দেখেন সবার আগে কিন্তু এদের স্বার্থ আদায় করে নিছে। এই যারা 15 বছরে রিটায়ার করে দিছে বা এই হয়েছে সেই হয়েছে, সব তো আর রাজনৈতিক কারণে হয় নাই, কিন্তু ঠিকই এরা 16 আনা পুরা করে নিছে। ওই যে অনশন এইটা ওইটা কইরা, এবং বাকি যারা এখন পদে আছে তারাও তাদের চেয়ারকে সেভ করার জন্য তারা করছে। আমরা দেখছি তো, আমাদের সশস্ত্র বাহিনীতে একমাত্র মানে ক্যাচ অ্যান্ড ফায়ার, মানে কাউকে ধরা পড়ছে, ফায়ার হিম, কেউ দোষী সাব্যস্ত হয়েছে, ফায়ার হিম মানে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হোক এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক, বহিষ্কার, চাকরিচ্যুত বা সিনিয়রিটি ডাউন, হোয়াট এভার ইট ইজ করা হয়েছে। কিন্তু এই যে আমলারা কি করে আপনারা জানেন না? আমলারা ওই যে একটা কথা আছে না, ইউ টেক কেয়ার অফ মাই ব্যাক অ্যান্ড আই উইল টেক কেয়ার অফ ইয়োর ব্যাক। একজন আরেকজনকে কভার করে, সাপোর্ট দেয়। এখন যারা আসছে এরা ওই যে স্বৈরাচারীর সময় যারা ছিল এদেরকে কভার করতেছে, ওএসডি করে রাখবে বা চুপচাপ করে রাখবে, ডিস্টার্ব করবে না, এমন একটা আনইম্পর্টেন্ট জায়গায় পোস্টিং দিয়ে রাখবে, কিন্তু চাকরিচ্যুতি করবে না, পানিশমেন্ট দেবে না। তো এরা হচ্ছে, আমলারা হচ্ছে এমন একটা জাত, এমন একটা খেডার। সব খারাপ না, ওখানে ইমানদার লোকজনও আছে, দেশপ্রেমিক লোকজনও আছে, কিন্তু মোস্ট অফ দেম আর লাইক দিস। এরা একজন একজনকে কভার করে এবং বিপদের সময় এরা নিজের চামড়া রক্ষা করে। তো এদেরকে পরিষ্কার করা হয় নাই বইলা আজকে এই ঘটনাটা ঘটছে। তারপরে মনে করেন এর আগে অনেকে বলছে, বাট আমিও বলছি, ওই যেটা বলতেছিলাম, বিভিন্ন জায়গায় যে ভারতীয় নাগরিক নিয়োগপ্রাপ্ত আছে, চাকরি করতেছে, এদেরকে পাঠিয়ে দিলে কি হতো? হ্যাঁ, এদেরকে চাকরি থেকে বের করে দিলে কি হতো? এদের দেশে পাঠিয়ে দিলে কি হতো? করা হয় নাই অনেক জায়গায়, ইভেন কি সশস্ত্র বাহিনীতে পর্যন্ত এখনো আছে। তো আমরা হয় কি, আমাদের ওই যে পায়ে পারা না পারা পর্যন্ত আমরা লাভ দিয়ে উঠি না। আগে থেকে সাবধানতা
অবলম্বন আমরা করি না, এবং না করলে আমাদের দেশের জাতির এই ধরনের জনগণের উপরে ভোগান্তি এইভাবেই আসতে থাকবে। এটা নিয়ে কোনো আফসোস করে লাভ নাই। আর আমরা বেহায়া জাতি, আমাদের ভিতরে আমরা নিজেদের কর্মকাণ্ডে ব্যর্থতার কারণে আমরা কখনো পদত্যাগ করি না, এবং ব্যর্থ হলেও আমরা এটাকে রাগডাক করে কাভার আপ করার চেষ্টা করি। এর দোষ একে দেই, এর দোষ একে দিই। এখন প্রধান যে কাজটা হবে, লিস্ট ধরে তালিকা বানায়ে সবগুলারে বাইর করতে হবে, সোজা কথা। আর কোনো চয়েস নাই। বিপ্লবী সরকার করেন নাই, সংবিধানের পথ ধরে আসছেন, বাট এরপরও গভর্নমেন্ট ক্যান ফায়ার এনিওয়ান। এখানে কোনো মানবাধিকার কথা বলতে দেওয়া উচিত না। তো এইটা যে কোনোভাবে যদি করা না হয় তাহলে দেশ সাফার করতেই থাকবে সব জায়গায়। কাজের বিলম্ব হবে, এই ধরনের নাশকতা হবে, ডকুমেন্ট পুরাই ফেলবে, এবং কোনো পরিকল্পনা নিলে এইটাকে দীর্ঘায়িত করবে, কোনো বাস্তবায়নের সময় এটার ভিতরে নানা ধরনের নানাভাবে ব্যাহত করার চেষ্টা করবে। তো আগাবে না, আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকার। তারপর মিডিয়াগুলোকে জানান দিতে হবে, পরিষ্কারভাবে এদেরকে মেসেজ দিতে হবে। আমি জানি না মিস্টার শফিকুর রহমান সাংবাদিক, প্রেস সচিব, সে অলরেডি বিতর্কিত হয়ে গেছে, তারে কালার লাগাই দিছে লোকজন। বাট আমি জানি না, আপনি যদি এই মিডিয়াগুলোকে একবারে মোটা দাগে সুন্দর করে বলে না দেন যে দেখেন বাক স্বাধীনতারও একটা সীমা আছে, আপনারা সীমা লঙ্ঘন করবেন না, এমন কোনো খবর প্রকাশ করবেন না যেটাতে উস্কানি হয়। এই যে মনে করেন মুক্তিযোদ্ধা একজনকে জুতার মালা পরাইছে কোঠায়, এইটা নিয়ে ওরা কি ধরনের উস্কানিমূলক খবর প্রচার করছে আপনি দেখছেন? হ্যাঁ, ঠিক আছে, এটা আমিও সাপোর্ট করি না। আইন নিজের হাতে নেওয়া এটা কোনোভাবেই উচিত না। সে মুক্তিযোদ্ধা ছিল, তাকে আমরা সম্মান করি। কিন্তু আপনি আমাকে বলেন, একটা মুক্তিযোদ্ধা যদি সন্ত্রাসী হয়, চোর হয়, বাটপার হয়, অত্যাচারী হয়, খুনি হয়, চাঁদাবাজ হয়, তাকে কি আপনি সম্মান করবেন? তো সেজন্য আমার কথা হচ্ছে যে মিডিয়াগুলো কোনো খবরকে উস্কানিমূলকভাবে পরিবেশন করবে না, পজিটিভলি করবে, ইনস্টিগেট করার জন্য না। এই লাইনগুলো, এই সীমানাগুলো মিডিয়াকে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। নিরাপত্তা বা সংস্থাগুলো, গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো সব ক্ষেত্রেই কয়েকটা এই পরপর কয়েকটা ঘটনা ঘটলো, এগুলোতে তাদের কর্মকাণ্ডের ব্যর্থতা বলে সবাই মতামত দিচ্ছে। এবং এই একই ব্যাপার, গোয়েন্দা সংস্থা হচ্ছে এমন একটি সংস্থা যেটা যে কোনো সরকার, ইভেন কি রাজনৈতিকভাবে পরিবর্তনের পরও কোনো সরকার আসার পর এই গোয়েন্দা সংস্থায় রদবদল করে। ভালো লোক, অনুগত লোক, দেশপ্রেমিক লোক, এদেরকে পদায়ন করা হয়। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো দেশে যত আছে, সামরিক বেসামরিক যত গোয়েন্দা সংস্থা আছে, আমি সবগুলোর কথাই বলছি, এগুলাতে কোনো পরিবর্তন আনা হয় নাই। এবং আমি বলবো, এই সরকারের যদি কোনোদিন ব্যর্থ হয় এবং এই কাজ সময় মতো সম্পাদন করতে না পারার জন্য যদি কোনোদিন অপরাধী হয়, আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন। আপনারা শুদ্ধি অভিযান চালান নাই, এবং আজ পর্যন্ত আপনারা শুদ্ধি অভিযান চালান নাই। শুদ্ধি অভিযান চালাতে হবে, এবং সকল ক্ষেত্রে, সকল বিভাগে, সকল সেক্টরে, সকল অফিস আদালতে, সকল স্পর্শকাতর স্থাপনাতে যারা আগের সরকারের পদায়িত, নিয়োগপ্রাপ্ত, তাদেরকে সরাতে হবে। সোজা কথা। আপনি মনে করেন একটা সচিব চলে গেলে একটা উপসচিব কি চালাইতে পারবে না ওইটা কিছুদিনের জন্য? আর এগুলো তো নর্মাল প্রসেস, কিছুদিন পর পর প্রমোশন হবে, এই হবে, সে হবে, আলটিমেটলি অ্যাট ওয়ান টাইম এটা ঠিক হয়ে যাবে। কাজেই এখানে কোনো জটিলতা সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই। এগুলো যদি আপনাদের কেউ বুঝাই থাকে, ডক্টর ইউনূস, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, যদি স্যার এটা আপনাকে কেউ বুঝিয়ে থাকে যে একটা ভ্যাকুয়াম হয়ে যাবে, একটা চ্যানেল অফ কমান্ডের জটিলতা সৃষ্টি হবে, দিজ আর বুলশিট, এটা কিছুই না। এগুলো সব ঠিক হয়ে যাবে। আপনি পরিষ্কার করুন, তাইলে দেখবেন যে সুন্দর করে আপনার প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা প্ল্যান,
পানির মতো সুন্দরভাবে বাস্তবায়ন হচ্ছে। কারণ আমি জানি সব জায়গায় এখন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমি একটা এই সশস্ত্র বাহিনীর একজনের উচ্চপদস্থ একজনের সাথে কথা হচ্ছিল। সে বলতেছে যে স্যার, আমাদের প্রত্যেকটা কাজে এই আমলারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, দীর্ঘসূত্রিতা সৃষ্টি করতেছে এবং বিভিন্ন নোক্তা ধরতেছে, মানে এইটা তো হয় নাই, এইটা এরকম হইতে হবে, আইন কানুন দেখাচ্ছে। কোনো সংস্কার, কোনো পরিবর্তন, কোনো উন্নয়নের জন্য যত কর্মকাণ্ড এই যে সশস্ত্র বাহিনীতে করতেছে, এই আমলারা এগুলা জটিলতা সৃষ্টি করতেছে, কোঅপারেট করতেছে না। তো এরা সব সময় এইটাই হচ্ছে ওদের চরিত্র। কিন্তু ওদের বেলায় ওরা 16 আনা। দেখেন 764 জন বঞ্চিত কর্মকর্তা, হ্যাঁ, তাদের সব কিছু আদায় করে নিছে। প্রমোশন, বেতন, ভাতা যেগুলো বিগত পায় নাই সব কিছু নিয়ে নিছে, আপনারা জানেন। অথচ এই সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসাররা যারা সবচেয়ে বেশি সাফার করছে, আয়নাগরে গেছে, তারপরে গ্রেফতারের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে এবং গোয়েন্দা বাহিনীর তারা খেয়ে খেয়ে এখান থেকে এখানে অনেকে দেশ ছাড়া হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এরা আবেদন করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তারা রাস্তায় নেমে আন্দোলন করে নাই বইলা, মিছিল দেয় নাই বইলা, ওই সচিবালয়ের বারান্দায় বসে অনশন ধর্মঘট করছে, এরকম করে নাই বইলা। কিন্তু এদের তো সম্মান আছে, এদের একটা ডিগনিটি আছে, সেই জন্য এরা করে না। এবং আইনের প্রতি সর্বাবস্থায় এরা শ্রদ্ধাশীল সশস্ত্র বাহিনীর সদস্যরা। তো এইটাও যদি সরকার ইমিডিয়েটলি হ্যান্ডেল না করে, একটা কমিশন গঠন করে সশস্ত্র বাহিনীর যারা বঞ্চিত তাদের রিহেবিলিট করার একটা ব্যবস্থা না করে, দেখবেন এইটাও একটা সাপ হয়ে মানে ফনা তুলবে। এবং আমার মনে হয় ইট ইজ নট এ রাইট ডিসিশন। কেউ যদি আপনাকে গাইড করে থাকে যে এটা বাদ দেন, এটা হবে আস্তে ধীরে, নো প্রবলেম, ব্লা। তো আমার মনে হয় সরকারের উচিত সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসার যারা, তাদের বিষয়টি গুরুত্বের সাথে ইমিডিয়েটলি বিবেচনা করার জন্য। এবং যে জিনিসটা বলতেছিলাম সচিবালয়ের ব্যাপারে, নিরাপত্তা ব্যবস্থা, ওখানে নিরাপত্তা বিধানের ব্যর্থতায় সংশ্লিষ্ট যে সচিব বা যেই সচিবালয়, যেই বিভাগ এটা দায়িত্বপ্রাপ্ত, ওখানে যারা ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে যদি লজ্জা থাকে। ওখানে সিকিউরিটি গার্ড যারা ছিল তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে হবে। এবং ভবিষ্যতের জন্য যে কয়টা বললাম, বিদেশি যারা নিয়োগপ্রাপ্ত আছে তাদেরকে বাইর করতে হবে এবং সব ক্ষেত্রে পরিষ্কার করতে হবে, শুদ্ধি অভিযান চালাতে হবে, না হলে এই ধরনের ঘটনা ঘটতে যাবে। সবশেষে যে জিনিসটা আমি বলবো, দেশব্যাপী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যত সন্ত্রাসী ক্যাডার ছিল এগুলো পুলিশ জানে, পুলিশের কাছে লিস্ট আছে, এলাকায় এলাকায় নাম আছে, এগুলার তালিকা করে এদেরকে আইনের আওতায় আনতে হবে। কোনো মামলা থাকুক না থাকুক, মামলা যে নাই এমন কেউ নাই। সব ওই আপনি দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলে দেখবেন যে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, কয় হাজার টাকার থেকে খাইছে, টাকা দেয় নাই। তো কাজেই এদের নামে মামলা আছে, হবে। তো আমার কথা হচ্ছে যে এদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে এই বিভিন্ন ধরনের নাটক ঘটনা বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে এরা ঘটাতেই থাকবে। কাজে এই বিষয়গুলো যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে সামনে এই ধরনের নাশকতামূলক ঘটনা, অরাজকতা সৃষ্টিমূলক ঘটনা ঘটতেই থাকবে। তা আমি অনুরোধ করব সরকার এসব বিষয়ে নজর দিবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।